ব্যয় সংকোচন ও নিষেধাজ্ঞার এই সময়ও প্রশিক্ষণের নামে তুরস্ক ভ্রমণে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা, যাদের 7 জনই প্রশাসন ক্যাডারের। অথচ এই প্রশিক্ষণ নেওয়ার কথা কারিগরি ও দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অভিযোগ আছে ভ্রমণের জন্য তালিকা করা হয়েছে প্রভাব খাটিয়ে, জানিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। জনগণের সেবক বলা হয় সরকারি কর্মকর্তাদের, যাদের পেছনে প্রতি বছরই ব্যয় হয় বাজেটের বড় একটা অংশ। এছাড়া দক্ষতা অর্জনের জন্য দেশে বিদেশে প্রশিক্ষণ কিংবা সভা সেমিনারে অংশগ্রহণও নিয়মিত বিষয়। কিন্তু দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকটে এসব নিরুৎসাহিত করা হলেও তা অগ্রাহ্য করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা। ৭১-এর হাতে আসা নথি অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সরকারি টাকায় তুরস্ক ভ্রমণ করবেন ওই কর্মকর্তারা। যে তালিকায় আছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, সাবিহা ইয়াসমিন, পাট অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, বস্ত্র অধিদপ্তরের পরিচালক জাহিদুর রহমান, উপসচিব জিল্লুর রহমান, জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ আব্দুল্লাহ সাদিদ এবং বরিশাল টেক্সটাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের বেপারি। সরকারি আদেশের ওই চিঠিতে বলা হয়, পাট ও বস্ত্রশিল্পের মূল্য শৃঙ্খল, প্রযুক্তি ও রপ্তানি প্রতিযোগিতা বিষয়ে ৯ দিনের প্রশিক্ষণ দেবে ইস্তাম্বুল কারিগরি বিশ্ববিদ্যালয়। অথচ প্রশিক্ষণ নিতে যাওয়া বেশিরভাগই তার আওতার বাইরে। আর অংশ নিতে যাওয়া ৮ কর্মকর্তার ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার ও হাত খরচের পুরো টাকা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যার সংস্থান করা হবে চলতি অর্থবছরের বাজেট থেকে। অথচ ওই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 2 কর্পোরেশন বিজেএমসি ও বিটিএমসি লোকসানে জর্জরিত দীর্ঘদিন ধরে। এমন অবস্থায় এই প্রস্তাবনাকে শ্রেয় প্রমোদ ভ্রমণ বলছেন বিশ্লেষকরা। এখানে টেকনিশিয়ান দেখলাম একজন সম্ভবত, বাকিরা সবাই কিন্তু মানে সিভিল বলতে যে জয়েন্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি এরা শিখে এসে মাঠ লেভেলে কতটুকু ভ্যালু অ্যাড করবে, এটা একটা প্রশ্ন থেকেই যায়। একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে, জনগণকে বলছে যে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, সতর্কতা অবলম্বন করছি, আরেকদিকে তারা যাচ্ছে, তাহলে এটা একটা দ্বিচারিত হলো না? এখন এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি দেখলাম যে চিঠিটার মধ্যে যিনি চিঠি ইস্যু করছে উনি আবার ওই টিমের একজন মেম্বার। কিন্তু ৭১-এর অনুসন্ধান বলছে তালিকায় থাকা কর্মকর্তাদের অধিকাংশই একই ব্যাচের কর্মকর্তা। এর মধ্যে গণঅভ্যুত্থানের আগে আনিসুর রহমান, সাইফুল ইসলাম আজাদ ও জাহিদুর রহমান ছিলেন যথাক্রমে ঢাকা, বগুড়া ও পিরোজপুরের ডিসি। যদিও এই ভ্রমণের পক্ষে সাফাই গাইলেন প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান, যিনি নিজেই সই করেছেন ওই সরকারি আদেশে। না, এখানে আপনার যারা ওরা হয়তো প্রশাসন সার্ভিসের বা তারা এইসব দেশগুলো তারা দেখাশোনা করে, প্লাস এই কারিকুলাম, এই যে ইউনিভার্সিটির যে লেখাপড়া তারা দেখে, এবং মন্ত্রণালয় তো নীতি প্রণয়ন করে। সেক্ষেত্রে এই টেক্সটাইল এডুকেশন কিভাবে ডেভেলপ করা যায়, ওখানকার ইউনিভার্সিটি গুলো কিভাবে পড়াচ্ছে, কি করতেছে, এই বিষয়গুলো তো আমাদের এই অফিসাররাই দেখেন। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পুরো ভ্রমণের খরচ ছাড়াতে পারে কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে মাত্র ১% ছাড় দিয়ে কয়েক গুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির নিজস্ব তুলায় তৈরি করা পোশাকে পাল্টা শুল্ক না থাকলেও সেই সুবিধা নিতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। সাথে রয়েছে এলএনজি, কৃষিপণ্য, বিমান সহ বিভিন্ন পণ্য আমদানিতে বাড়তি চাপের শর্ত। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। 67%, that's tariffs. গোটা বিশ্বকে বাগে আনতে রেসিপ্রোকাল ট্যারিফ নামে এক ভয়াবহ বাণিজ্য ফাঁদ পাতে যুক্তরাষ্ট্র, যা থেকে রেহাই পায়নি উন্নত, উন্নয়নশীল কিংবা গরিব দেশও। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর এই সিদ্ধান্ত ছিল কঠিন, যা সমাধানের আশায় করতে হয় বাণিজ্য চুক্তি। কিন্তু দিন শেষে সেটিও স্বস্তি দিতে পারেনি খুব বেশি, বরং দীর্ঘমেয়াদে বিশাল আমদানি ব্যয়ের বোঝা চাপতে যাচ্ছে বাংলাদেশের কাঁধে। মূলত তৈরি পোশাকের একক বৃহৎ বাজারটি ঠিক রাখতেই চুক্তির দিকে পা বাড়াতে হয় সরকারকে। কিন্তু বছরে কয়েক বিলিয়ন ডলারের এলএনজি, কৃষিপণ্য ও তুলা আমদানি প্রতিশ্রুতির বিপরীতে পাল্টা শুল্ক কমেছে মাত্র 1%, যা এখনো বাংলাদেশের জন্য বড় চাপ। তাই স্বভাবতই খুশি নন ব্যবসায়ীরা। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তারা সম্প্রতি 18% নিয়ে আসতে পেরেছে রেসিপ্রোকাল ট্যারিফ। সুতরাং এবং অন্যান্য দেশেও সে এফেক্টটা দেখছি, পাকিস্তানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে।
সবাই মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা বেটার রেজাল্ট তারা আনতে পেরেছে। বেসিক আইটেম, ভলিউম আইটেম, হাইপার মার্কেটের আইটেম, সেটার জন্য বাংলাদেশের বিকল্প এই মুহূর্তে হয়তো কেউ নাই, বাট এটা কিন্তু গ্র্যাজুয়ালি হতে থাকবে। আজকে কম্বোডিয়াও কিন্তু গ্রোথ হচ্ছে 15-20%। গভর্নমেন্টকে তার সে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে যাতে তারা এই নেগোশিয়েটগুলি করতে পারে প্রপারলি। আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ মনে হচ্ছে সে দেশের তুলা দিয়ে তৈরি করা পোশাকের রপ্তানি, যাতে দিতে হবে না কোনো পাল্টা শুল্ক। তবে সেই তুলার দামও পড়বে অন্যান্য উৎস থেকে কিছুটা বেশি। আছে কেন্দ্রীয় মজুদাগার নির্মাণ, কাস্টমসের প্রস্তুতি সহ নানা জটিলতাও। ফলে এই সুবিধা পেতেও লাগবে লম্বা সময়। কটন ইউএস থেকে এনে যে করতে যাব, এই ভ্যালু চেইনটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো তার সাফল্যের উপরে নির্ভর করবে আমার, যে আমার এক্সপোর্ট কতখানি পারবে। একই কন্ডিশনালিটিস আমাদেরকে সব দেশ দিতে পারে। জাপান বলতে পারে যে সেপা করেছে বাট ভালো কথা, আরও আমাদের কাছে পণ্য কিনতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে বলতে পারে। কাজে এটাকে আমাদেরকে ম্যানেজ করার কি আমাদের ক্ষমতা আছে বা আমাদের স্ট্র্যাটেজি কি, সেটা ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাস্বত্ব আইনের কঠোর প্রয়োগ, অশুল্ক বাধা দূর করা সহ মার্কিনী শর্তের তালিকা রয়েছে দীর্ঘ। শুধু তাই নয়, বাংলাদেশকে ২৫০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দিলেও সে দেশটির জন্য তা ৭,৫০০। রাকিব হোসেন, ৭১, ঢাকা। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে $১,৯৪১ কোটি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা এর আগের বছরের চেয়ে প্রায় ৬% বেশি। ইউরোস্টেটের হিসাব বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন BGMEA। তথ্য অনুযায়ী ওই সময় ২১% বাজার দখল করে দ্বিতীয় অবস্থান ধরে রাখে বাংলাদেশ। আর প্রথম স্থানে ছিল চীন, $৭ বিলিয়ন উপরে রপ্তানি করে। যদিও প্রবৃদ্ধির বিচারে বেশ খানিকটা এগিয়ে ছিল বাংলাদেশ। দেশগুলোতে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর। আর রপ্তানির গতি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। এখনও নির্বাচনী ছুটির আমেজে নিত্যপণ্যের বাজার, ফলে সরবরাহ কম প্রায় সব ধরনের সবজির। এছাড়া ক্রেতার সংখ্যাও তুলনামূলক কম, তবে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। এদিকে গরম শুরু না হতেই লেবুর হালি ছাড়িয়েছে শতকের ঘর, জানিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। নির্বাচনের ছুটির পর রাজধানীর বাজারগুলোতে কিছুটা বেড়েছে ক্রেতাদের আনাগোনা, তবে চিরচেনা ভিড় শুরু হয়নি কারওয়ান বাজারে। শীতকালীন সবজির সরবরাহ কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে, ফলে ৫০ টাকার নিচে মিলছে না কোনো তরি তরকারি। প্রতি পিস ফুলকপি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এক সপ্তাহ আগে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হওয়া বেগুন এখন ৮০ টাকা কেজি। নতুন বাজারে আসা ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। পর্যাপ্ত মাল আমদানি আছে, কিন্তু হচ্ছে ওই যে ভোটের কারণে, নির্বাচনের কারণে মাল আমদানি কম হয়েছে, একটু দাম বাড়ছে। তো আবার 2 দিন পরে আবার ঠিক হয়ে যাবে। রমজান মাসে তো মনে করেন আরো সামনে আরো দাম বাড়বে। দাম তো সব বেড়ে গেল, এখন কি করার, নিতে হবে। যতটা চাহিদা উঠছে তো অনেক বেশি, এভাবে সাধারণ মানুষ নিবে কেমনে? এদিকে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। লেবুর হালি পৌঁছেছে ১৪০ টাকায়। তবে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে রমজানের ভোগ্যপণ্য। বিক্রেতাদের দাবি, ছুটিতে সরবরাহ কমায় আড়তে বাড়তি দামের প্রভাব পড়ছে খুচরা বাজারে। গত সপ্তাহের তুলনায় এখন দাম বেশি। বাজারটা আগের মতনই আছে, বুঝতে পারছেন। আর বাকি যে রোজার বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। নির্বাচন আগে বেশি 180, 90, 100 অনেক বৃষ্টি। এই সরকার যেন গরিব বান্ধব এবং মানুষ বান্ধব হয় এবং ব্যবসায়ী বান্ধব হয়। চড়া দামের প্রভাব পড়েছে সাধারণ মানুষের সংসার খরচেও। বাড়তি দামের কারণে তালিকা থেকে বাদ দিতে হচ্ছে অনেক পণ্য। দাম মানে কেনার মতো কোনো ক্যাপাবিলিটি নাই। আমরা বন্ধক চাই যে কোনো সিন্ডিকেট চলবে না, মধ্যস্থ থাকবে না, ন্যায্য মূল্য পাবো। প্রত্যাশা তো থাকবে অবশ্যই সবকিছুর দাম কমা। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে নতুন সরকারের কাছে বাড়তি প্রত্যাশা সাধারণ মানুষের। মেজবা হাসান, ৭১, ঢাকা। আজ বিশ্ব ভালোবাসা দিবস। কথায় আছে ভালোবাসা নাকি কেনা যায় না, কিন্তু উদযাপনে হতে হয় হাত খোলা। তাই এই উৎসবের খরচ প্রতিনিয়তই বাড়ছে বিশ্বব্যাপী। তথ্য বলছে গেল এক দশকে তা বেড়েছে ৫১%। আর এবছর যা ছাড়িয়ে যাবে $১৬০ বিলিয়ন, যাতে সবার উপরে যুক্তরাষ্ট্র। নুসরাত মুমির প্রতিবেদন।
দেশে দেশে মহাসমারোহে 14 ফেব্রুয়ারি উদযাপন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। তবে এ উদযাপনে প্রতিনিয়তই বাড়ছে খরচ। অনলাইন মার্কেটপ্লেস alibaba.com এর তথ্য বলছে, গেল এক দশকে ভালোবাসা দিবসের খরচ বেড়েছে 51%। চলতি বছর যা ছাড়িয়ে যাবে $160 বিলিয়ন ঘর। বিশ্বব্যাপী ভালোবাসা দিবসের খরচের দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটির ন্যাশনাল রিটেল ফেডারেশনের তথ্য বলছে, চলতি বছর এই দিনটির খরচ ছাড়িয়ে যাবে 29 বিলিয়নের ঘর। মূলত ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বেড়েছে চকলেট ও ফুলের দাম। দেশটির 80% ফুল কলম্বিয়া, মেক্সিকোর মতো দেশ থেকে আমদানি করা হয়। আর গেল 4 বছরে চকলেটের দাম বেড়েছে 70%। এছাড়া স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতুর দাম আকাশচুম্বী হওয়ায় বেড়েছে গহনার মতো উপহারের খরচ। তবুও গহনা কিনতে ক্রেতারা $7 বিলিয়ন ব্যয় করবে বলে পূর্বাভাস দিয়েছে NRF। আর এতেই চলতি বছর ভালোবাসা দিবসে মার্কিনীদের গড় খরচ ধরা হচ্ছে $200। গেল বছর যা ছিল $188। সম্প্রতি মাস্টার কার্ডের এক জরিপে বলা হয়, এবারের ভালোবাসা দিবসে গড়ে $71 খরচ করবেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ, যেখানে উপহারের জন্য গড়ে $232 ব্যয় করে সবার উপরে চীন, আর $170 খরচ করে দ্বিতীয় অবস্থানে হংকং। তথ্য বলছে, চলতি বছর ভালোবাসা দিবসে $18 বিলিয়ন খরচ করবেন ইউরোপিয়ানরা। এছাড়া লাতিন আমেরিকায় $10 বিলিয়ন এবং মধ্যপ্রাচ্যে এই খরচ পৌঁছাতে পারে $7 বিলিয়নে। নুসরাত মুবি, 71। তীব্র জ্বালানি সংকটে কিউবা, এতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা, বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি মার্কিন চাপে দেশটিতে তেল সরবরাহ বন্ধ করেছে ভেনেজুয়েলা, আর এটিকে একতরফা অর্থনৈতিক জবরদস্তি বলছে জাতিসংঘ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কিউবায় তেলের সরবরাহ বন্ধ করে ভেনেজুয়েলা, আর এতেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাদুরোকে আটকের আগে কিউবায় প্রতিদিন গড়ে 35,000 ব্যারেল তেল সরবরাহ করত কারাকাস, কিন্তু যুক্তরাষ্ট্রের আওতায় যাওয়ার পর জব্দ হয়েছে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার। ফলে কমেছে জ্বালানির সরবরাহ। কিউবার সঙ্গে যে কোনো প্রকার তেল ও অর্থের লেনদেনে ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এছাড়া নতুন চুক্তিতে ব্যর্থ হলে কঠোর পরিণতির হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশটির হাসপাতালে। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা, সময় মতো হচ্ছে না কিডনি রোগীদের ডায়ালাইসিস, বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। এতে ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এছাড়া জ্বালানি ঘাটতিতে বাতিল হচ্ছে ফ্লাইট। পরিস্থিতি থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সময় কমিয়ে আনা, সরকারি কর্মীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করা। বিপর্যস্ত কিউবানদের পাশে দাঁড়িয়েছে মেক্সিকো। গেল বৃহস্পতিবার দেশটিতে পাঠিয়েছে 800 টন ত্রাণ। বিপরীত চিত্র দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মূলত 1960 সাল থেকে কিউবার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যা আরও তীব্র হয়েছে। কিউবার উপর তেল নিষেধাজ্ঞাকে একতরফা অর্থনৈতিক জবরদস্তির চরম রূপ হিসেবে দেখছে জাতিসংঘ। এত কিছুর মাঝেও এই সংকট মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিউবার নেতারা। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল।